বিশেষ নাড়াগড়িয়া মুক্তাঙ্গন যাত্রা কমিটির পরবর্তী নিবেদন পরিমল গোস্বামী রচিত নির্দেশিত এক ভিন্ন স্বাদের সামাজিক যাত্রাপালা কালো মনের ভালো মানুষ ঘোষণাটি শেষ হল। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং উপস্থিত শ্রোতা মণ্ডলীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের সামাজিক যাত্রাপালা আমার রাধা হতে বাধা সাধুচরণ সিংহকে 10 চিহ্নে ভোট দিন, ভোট দিন। বন্ধুগণ, আজ এতগুলো বছর হলো ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে। ভারতবর্ষের স্বাধীনতার দিনে আমার জন্ম হয়েছিল বলে অনেক আশা আর আনন্দ নিয়ে আমার বাবা মা আমার নাম রেখেছিলেন স্বাধীন। কিন্তু শুধু ওই নামটুকু ছাড়া আমি যেমন সত্যিকারের স্বাধীনতা পাইনি, তেমনি ভারতবর্ষ স্বাধীনতার নামে শুধু সিলমোহর পেয়েছে, কিন্তু প্রকৃত স্বাধীনতা পায়নি। আজও ঘরে ঘরে দারিদ্র, বেকারি, অশিক্ষা। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। শুধু আমার ঘরের মানুষটারই কোনোদিনও শিক্ষা হলো না। হঠাৎ একথা কেন বলছো পদ্মাবতী? আমি আবার কি অপরাধ করলাম? তোমাকে না কতবার বারণ করেছি ঘরেতে বসে কখনো ভোটের কথা বলবে না। ও কথা বললে কি হয়? আমি হচ্ছে সাধুচরণ বাবুর ইলেকশন এজেন্ট। কাল সকাল থেকে 3টে মিটিং আমাকে বক্তৃতা করতে হবে। সাধুদা যদি একবার ভোটে জিতে যায় না, গোটা গ্রামের এলাকাটাই চেহারাটাই পাল্টে যাবে। অত আশা করো না গো। ভোটের আগে সবাই ভালো মানুষ থাকে, আর ভোট হয়ে গেলে যে গদিতে বসে অমনি ভোট পাল্টে যায়। সে করতেছি দাদার সম্বন্ধে এই কথা ভাবা মহাপাপ। উনি মনে মনে যা বিশ্বাস করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তা অক্ষরে অক্ষরে পালন করে চলেন। তাই তুমি দিন দশে একই নাম জপ করে যাচ্ছ, কিন্তু ঘরে যে তোমার একটা বউ আছে, 5 বছরের একটা মেয়ে আছে, সেই কথা তো তোমার খেয়ালই থাকে না। শুধু আমার মেয়ে প্রতিমা বা তুমি নও পদ্মাবতী। এই গ্রামের উন্নতির কথা ভেবে আমি সাধুদার পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের সবার জন্য আলো চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই। থামলে কেন? আবার বলো। গোবর চাই, বন্দুক চাই, মানুষের রক্ত চাই। দেখি এত রাত্রে আপনি এখানে কে? আপনি পোশাক দেখো, চিনতে পারছো না আমি কে? হাত করে পরিয়ে বেটা যেদিন থানায় নিয়ে যাবো না, সেই দিন বেটা বুঝবে যে আমি কে। কেন থানায় নিয়ে যাবেন? কেন? উনি কি অপরাধ করেছেন? সারা দিন রাত ধরে পার্টি অফিসে বসে বসে বোমা বানিয়ে। কারণ আমাদের পার্টির সঙ্গে বোমা বন্দুকের কোনো সম্পর্ক নেই। যদি দরকার হয় আপনি এত রাতে, আমি কিছুতেই ওনাকে যেতে দেবো না। যদি দরকার হয় আপনি সকালে আসবেন। চাকর নাকি যে তোমাদের হুকুম মতো কাজ করবে? এই চল চল চল। আপনি আপনি নিশ্চয়ই জানেন যে আর 3 দিন পরে আমি হব এমএলএ। আমি ভোটে দাঁড়িয়েছি, আর তারপর আমি ভোটে জিতে গেলে আমি তোমাদের হাড় মাংস আর চামড়া দিয়ে আমি ডুকডুকি বাজা ভরে আপনার ভাইকে থানা নিতে চিন্তা আছে, বলছি নাকি পার্টি অফিসে বসে সারাদিন নাকি বোমা বানিয়েছে। জানি বৌঠান, আমি জানি এসব হচ্ছে ওই বিরোধী পক্ষের ষড়যন্ত্র। কিন্তু স্বাধীন, তুই নিশ্চিন্তে চলে যাবে। আমি তারপর আমার দলবল নিয়ে আমি ওই থানা ঘেরাওয়ের ব্যবস্থা করছি। তারপর এই পুলিশের মস্তানিটা আমি একেবারে ওদের ঘুচিয়ে দিচ্ছি। মনে রাখবেন, এদেশের পুলিশ হলো সব থেকে বেশি বড় মস্তান। ও তাই নাকি রে? কিন্তু তুই একটা কথা জানিস যে আমার ভোটের প্রতীকটা কি জানিস? বাস ছাড়। আমি ভোটে এমএলএ হয়ে যাওয়ার পর কিন্তু ওই বাস ছাড়ের মধ্যে একটা বাসও কিন্তু থাকবে না। বাসগুলোকে না আমি একেবারে থানার পিছনে ঢুকিয়ে দেব। নাকি আগে ভোটে তো জিতুন, তারপর দেখা যাবে কার বাসের ছাড় কে কাটে। সাপ শকুন আর সিংহের সঙ্গে কোনদিন মস্তানি করিস না রে। শকুন ঢোকরা আর
মরে ছবল মরে আর সিংহ মানুষের যেহেতু মাথাটাকে চিবিয়ে খায় তো হবেন না। আমি থানা থেকে ঘুরে আসি, তারপর কাল সকালে আমি ওর বিরুদ্ধে ইলেকশন কমিশনের কাছে রিপোর্ট করব। এই বেটাকে আমি সাসপেন্ড করে ছাড়বো না। ওরকম ফাঁকা আওয়াজ আমরা অনেক শুনেছি। এখন চল চল। আমার ভীষণ ভয় করছে, আপনি ওদের সঙ্গে থানায় যান। না তো বলি তোমাকে এত রাত্রে একা ফেলে আমি কোথায় যাইবো খান? তাছাড়া তুমি তো একা নো, তোমার মেয়ে ওই 5 বছরের প্রতিমা আছে। না আমার আপনি চিন্তা করবেন না, আপনি তো একবার থানায় যান। বলছিলাম যে থানায় গিয়ে কোনো লাভ নেই, ওই স্বাধীনরে তো আর থানাতে নিয়ে যাবে না। থানায় যাবে না মানে কোথায় নিয়ে যাবে? ওই যে দেখছো না রেল লাইনের স্বাধীনের মাথাতে লাঠি মেরে তাকে একেবারে অজ্ঞান করে দেবে। হতে পারে কারণ আমি জীবনে প্রথমবার আমি ভোটে দাঁড়িয়েছি, তাই যেভাবে হোক আর যেমন ভাবে হোক আমাকে ভোটে জিততেই হবে। আর তাই তো বাইরে থেকে গুন্ডাটারে না আমি ভাড়া করে নিয়ে এসে ঠিকই বলছি বৌঠান। আমার লোকেরাই আমার পার্টির সেক্রেটারিকে মারবে আর আমি বিরোধী পক্ষের ওই ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে, আর তখন দেখবে বৌঠান ওই হাওয়াটা না সম্পূর্ণ আমার দিকেই ঘুরে যাবে আর আমি এমএলএ হব। তোমার সর্বনাশ, আপনি আমার করবেন না। আমার মেয়েটার কথা ভাবুন, সেটা আপনারই মেয়ের মতো সামান্য ভোটে জেতার জন্য। আরে আমি এতেও জিতবো, ওই ভোটে জিতবো বলে আমি শিওর হতে পারছি না। তাই জানো বৌঠান, আমি তোমার সাথে একটু ওই মেয়ে ছেলের উপর অত্যাচার হলে না এ সারা পাবলিকের মনটা সারা সহজেই বলে যায়। তার সকালে সবাই জানবে জোরা শুধু আমার পার্টির সেক্রেটারিকে মারেনি, তার বউকে পাশবিক অত্যাচার করেছে। আর আমি ওই হাসতে হাসতে ওই মেয়েটাকে নিয়ে আমি তার উপরে ভোটে ভিক্ষা যাবো না হাসতে আসো না। আমাকে তুমি বাধা দিও না। আর তা না হলে ওই গুন্ডাটা না তোমার স্বামীকে একেবারে খতম করে দেবে। এই ইলেকশনের সময় না ওই খতম করার কথাটা একদম মুখেও আনবে না, তার আইনের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। একেবারে যে সত্যিকারের পুলিশ এসে হাতে এই জলটা হাতে আমাকে বাঁচান আর আমার স্বামীকে উদ্ধার করুন। আমাকে আগে ব্যাপারটা বুঝতে দিন। মানে আপনার স্বামী কি হয়েছে? এই লোকটা কি আপনার কিছু করেছে? কিছু করেছে? আরে কিছু করবার আগে তো তুমি তাক দিন করে আসলে এসে নেমে পড়লে। আরে এতে আমার কি দোষ? এই সময় তো তুমি আমাকে আসতে বলেছো। তার মানে আপনি এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছেন না বাবু? আমি ওনার পেছনে আছি। তুমি আগে ওর পুজোয় লাগবে, তারপর আমি প্রসাদ পাবো। তুমি বরং ভেতরে যাও, আমি এইখানে পাহারায় থাকছি। আসো সোনামণি, আমার পদ্মরানী তাকে দিন সঞ্চালন তোমরা বোধহয় নিজেদের মা বোনের ইজ্জত বেঁচে নেতা হয়েছ, আর গরিব মানুষের ইজ্জত হলো তাদের ব্যাংক। সেই ব্যাংক যদি তোমরা লুট করতে চাও তাহলে আমি তোমার ঘরের চিপে রক্ত
কিছু মাংস আমার শরীর থেকে বেরিয়েছে। সাদি হারাম জাদি জাদি। আমি সবাইকে বলবো যে স্বাধীনকে আমার পার্টি সেখানে স্বাধীন কমার না, তার স্ত্রীকে বলাৎকার করে তাকে খুন করে ফেলেছে। আর তারপর তার 5 বছরের মেয়ে প্রতিমাকে আমি কোলে নিয়ে আমি মানুষের দুয়ারে দুয়ারে যাবো, আমি ভোট ভিক্ষা চাইবো। আর আমি মানে সাধু চরণ হাসতে হাসতে এমএলএ হবে। তারপর আর কয়েকটা মার্ডার করে নিয়ে সে আমি মন্ত্রী হব। তারপর একটা ডেড বডির উপর আমি পা দিয়ে আমি মুখ্যমন্ত্রী হব। মুখ্যমন্ত্রী এতক্ষণ আপনারা নাটকের সূচনা পর্ব। এরপর 20 বছর পার হয়ে গেছে। সাধুচরণ সিংহ পরপর 3টি ইলেকশনে জিতেছেন, 5 বার দল বদল করেছেন। আর তার পার্টির সেক্রেটারি সেই স্বাধীন সরকার 1 মাস হাসপাতাল থেকে ছাড়া পেল স্ত্রীর মৃত্যু আর মাথার আঘাতটা সামলে উঠতে পারেননি। পাগল অবস্থায় কোথায় চলে গেছেন কেউ তা জানে না। আর তার একমাত্র মেয়ে প্রতিমা আশ্রয় পেয়েছে তার মাসির বাড়িতে। 20 বছর পর সেই প্রতিমাকে নিয়ে আবার শুরু হচ্ছে পালার 2য় অধ্যায়। রচনা কালজয়ী পালাকার উৎপল রায়, সম্পাদনা, নির্দেশনা, আবহ পরিকল্পনা ও অভিনয় নটনাট্যকার পরিমল গোস্বামী, সহ নির্দেশনা ও অভিনয় শৌখিন যাত্রা জগতের ক্লাসিক্যাল অভিনেতা আনন্দ মিশ্র, রূপসজ্জা, আলো ও ধ্বনি মা দুর্গা ড্রেস হাউস, বল্লভপুর, রানীগঞ্জ। অভিনয় যাত্রার উদীয়মান নায়ক গায়ক কুমার শান্তু, বলিষ্ঠ নট শোভারাম চক্রবর্তী ও সিদ্ধার্থ, তৎসহ জীবিত তন্ময়, রামকৃষ্ণ, বিপুল, শান্তনু এবং আপনাদের সবার প্রিয় দেবাশিস শান্তিকারী এবং মৌসুমী, রিয়া, স্বপ্না ও রূপা রায়। আবহ সঙ্গীতে মাস্টার পট্টু দাস, সহযোগিতায় মুকেশ ও নীতিশ। মঞ্চ সজ্জায় নিউ কানন ডেকোরেটরস নাড়াগড়িয়া, দল ম্যানেজার স্বপন ব্যানার্জি। শুরু হতে চলেছে উৎপল রায় রচিত, পরিমল গোস্বামী নির্দেশিত আজকের সামাজিক যাত্রাপালা আমার রাধা হতে বাধা কি। আমি তোর কোনো কথা শুনতে চাই না, বুঝতে পেরেছি?
জানিস এবারের বড় আমি, আমার কথাতেই তোদের সবাইকে মেনে চলতে হবে। তুমি আমার বড় ভাই হতে পারো, কিন্তু ভুলে যাও না যে বাবার সম্পত্তিতে আমাদের দু ভাইয়ের অধিকার। আমার সম্পত্তির অধিকার আছে বলে তুই সম্পত্তিটাকে একবারে ধার্য করতে পারবি? লড়াই করবো কেন? সাধুচরণ বাবু তো ন্যায্য দাম দিয়ে জমিটা কিনতে চাইছেন। আরে কিনু, সাধুচরণ বাবুর জমিটা ধায় দিয়ে কিনু, কিন্তু আমাদের কোনো ক্ষতি নেই। ওই জমির উপর আমরা কোনদিন ওই মদের কারাগার খুলতে দিতে পারবো না। কিন্তু প্রতিবার যে বিয়ে করার পর চলে যাচ্ছে, এমনিতেই স্কুলটা তো বন্ধ হয়ে যাবে। বারবার একটা কথা শুনে আমার কান বোঝা হয়ে গেছে। তুই তো বিয়ে পাঠ করে ঘরে বসে আছিস, তাই না? আমার তো তুই স্কুলে যাবি। আর বোকার মতো কথা বলো না দাদা। এই আধুনিক যুগের ছেলে হয়ে আমি সামান্য প্রাইমারি স্কুলের মাস্টার হয়ে নিজের জীবনটা নষ্ট করতে পারবো না। তুমি মনে রাখো, আধুনিক যুগের ছেলে কোনোদিনই ছেলে নষ্ট করতে পারবো না। এই সবার দুঃখের সংসার নিয়ে তোমাদের মতো সাধারণ হয়ে বেঁচে থাকতে পারবো না। আমি ভালো ভালো খাবার চাই, দামি দামি পোশাক পরে তিনতলা বাড়ির নরম গলিতে শুয়ে রঙিন টিভি দেখতে চাই। আর ওই সাধুচরণ বাবু ওই জমিতে মদের কারখানা খুললে সেখানে ম্যানেজারের চাকরিটাই হবে আমার উপরে ওঠার সিঁড়ি। কোনদিন বলে বসে আছে প্রতিবার স্কুল টাকা বন্ধ করে আমি মদের কারখানা খুলবো, এটা তুই কেন ভাবেছিস? আরে প্রতিমা 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 এই নিজের ভাইয়ের থেকে এই মাছ তো বোনটাই তোমার কাছে আগে হলো কেন? তোমরা এখানে ওখানে এনেছিলে বলো তো? আমি আনিনি। ওই মাস সেবা মারা যাওয়ার পর মেয়ে সমাজ যে কোথায় পাগলের মতো হয়ে চলে গেলে তার কোনো খোঁজ পাওয়া গেল না। মা ওই 5 বছরের বাচ্চা মেয়েটাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল রে। তার জন্য তো তাকে খাইয়ে পরিয়ে বড় করেছো, বিয়ের ব্যবস্থা করেছো। হ্যাঁ, তারপরেও কি তাকে ওরা জন্য ভাইকে তুমি পর করে দেবে? আমি তোকে পর করছি না রে ভাই, আমি তোকে কেন পর করবো বল? সেহেতু আমাদের বাড়িতে একজন 5 বছরের মেয়েটা, শুধু তোর এই মনে, ওই মনের মানে মাথায় বোঝাটা, ওই মদের বোঝাটা কাটতে কুটে তুমি তা পারবে না। দরকার হলে ওই জমি থেকে আমি আমার ভাগটাই আলাদা করবো। বাহ, চমৎকার! 10টা পাপড়ি মিলেমিশে একটা ফুল হয়ে ফুটতে পারে, কিন্তু একই সংসারে দুই ভাই মিলেমিশে থাকতে পারে না। তুই কেন জায়গাটা তুই জমি স্কুল বানিয়েছিলি বলতো? এই উত্তরটা দিতে পারতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উনি বহু বছর আগে বর্ণ পরিচয় নামে একটা বই লিখে বাঙালি সন্তানদের মুখে মধু দিতে চেয়েছিলেন, কিন্তু তখন তিনি ভাবেননি 2025 সালে এসে আধুনিক বাঙালির কাছে মধুর চেয়ে মদের স্বাদটাই বেশি। ওই পড়লে শিক্ষিত হওয়া যায় না, বুঝলি? যুগের সঙ্গে চলতে যারা পারে না, ওই নতুন যুগের রথের চাকাটা তাদের বুকের উপর দিয়ে চলে যায়। তোরা আমার উন্নতিটাকে কিছুতেই আটকাতে পারবি না, কিছুতেই না। ভাগ্যটাকে বঞ্চনা করেছি, ছেলেবেলা আমি আমার মাকে হারিয়েছি, বাবা উন্মাদ হয়েছে, তার কি স্বপ্ন দেখা সাজে। তাই বলছি বেটা, ছোটকার কথা অনুযায়ী স্কুলটা বন্ধ করে তুমি স্কুলটা ওদের হাতে তুলে দাও দাদা। আমি কিছুতেই সাধুচরণ শিখের কাছে মাথা নত করবো না। আমি ওই গ্রামের ছেলেদের হাতে যে সাধুচরণ বোমা, পিস্তল, বন্দুক, মদের বোতল তুলে দেয়, ওই নামে ঠিকাদারি চালায়, আর ছেলের নামে মদের কারখানা খুলতে চায়। তাই হয় দাদা, তাই হয়। জনগণ তার বুকের রক্তে জল করে নেতৃত্ব নামে চুপ চারা গাছটা ছোট থেকে বড় করে, আর সেই গাছটা বড় হয়ে ফল লাগিয়ে দেয় শুধু জ্ঞানের বাণী আর ভাষণ, আর বুকের ভেতরে শিকড় ছড়িয়ে গোটা দেশের রক্তটা চুষে রাখছে না। সেই রক্ত চোষা মানুষকে শিক্ষিত করে তুলতে হবে, সেই শিক্ষাই হলো আমাদের। কিন্তু দাদা, ছোট্ট যে বলছে পারবো বাচ্চা, এখানে যে কটা দিন আছিস শুধু আমার সঙ্গে ঝগড়া করে থাকতে চাস, তাই না? এই যে মাস্টার মশাই, এই প্রতিমার স্কুলটা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে। এই অর্ডার সামুদায়িক করেছে, আর আমি সাধুচরণের চামচা হয়ে সেই খবরটা দিতে এসেছি। সাধুচরণ যখন ছোট্টকে পাঠিয়ে করে লাভ হয়নি, তখন জমিটা বেদখল করার জন্য মস্তান পাঠিয়েছে। মস্তান বলো বা যাই বলো, ভালোই ভালোই জমিটা তুমি খালি করে দাও, না হলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। তার আগে
সাধুচরণ বাবুর সাথে দেখা করবো। সাধুচরণ কি তোমাদের মতো ফালতু পাবলিক নাকি? যার তার সাথে দেখা করার তার টাইম নেই। যা বলার শামুকে বলবে। আমাকে 2 নম্বরে মস্তানের সঙ্গে দেখা করা বা কথা বলার মতো সময় আমাদেরও নেই। এই বেটা, আমার সাথে লাফড়া করতে আসবি না, না হলে তোর সাথে মান ইজ্জত নিয়ে টানাটানি হয়ে যাবে। সহ্য করতে করতে সত্যি সত্যি আমাদের মান ইজ্জত আছে কিনা আমরা ভুলে গেছি। তাই তো মাঝে মাঝে বেরোচ্ছতে হওয়ার প্রয়োজন আছে। মান না খেলে মার দেওয়ার মতো মনের সাহস পাওয়া যায় না। মাস্টার বাবু, আপনাকে আমি শেষবারের মতো বলছি, যদি আপনি বাঁচতে চান তাহলে এই দলিলটাতে সই করিয়ে দিন। মাস্টার মশাই নাই, জবাবটা আমি তোমায় দিচ্ছি। সাধুচরণ যাদের পুষে রাখে তার যাত্রা চিনতে আমার কোনো ভুল হয় না। কারণ মানুষ ঘর বাড়ি পাওয়ার জন্য বাঘ সিংহ পোষে না, তোমাদের মতো কুত্তা পোষে কুত্তা। সে হলো প্রতিবাদের আগুন। তাই তাকে যদি তোমরা ব্যায়াম করতে চাও তোমার সঙ্গে সঙ্গে তোমার সাধুচরণ যন্ত্রণার যদু গিয়ে পুরো ছাই হয়ে যাবে। কিন্তু ভালো হলো না মাস্টার বাবু, ঘরের ঘরে বাস করে আপনি আগুন নিয়ে খেলা করছেন। একদিন চোখের জল সাগর হয়ে ঢেলে দিলেও তা আপনি নামাতে পারবেন না। কথাটা মনে রাখবেন। এখন আমি বুঝলাম এই শিক্ষা সভ্যতার শ্মশান ঘাটে দাঁড়িয়ে আমাদের এখন নবজীবনের গান গাইতে হবে। তা যদি না পারি তাহলে বাঙালি হলেও আমরা মানুষ নই। বাংলা আমাদের জল দেয়নি, মাটি দেয়নি, ক্ষুধার অন্ন দেয়নি, বাহুতে বল দেয়নি। ক্ষুদিরাম বাগাজতীন বিনয় বাদল দিনেছে রক্ত আমাদের শরীরে। তাই যদি থাকতো তাহলে নিবংশক বাঙালি হয়ে আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। जीने के है 4 दिन, बाकी है बेकार दिन। जीने के है 4 दिन, बाकी है बेकार दिन। जाए 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 एक बार जताए जवानी फिर ना आए, जवानी फिर ना आए। जीने के है 4 दिन, बाकी है बेकार दिन। 4 दिन, बेकार दिन। जाए जाए एक बार जताए जवानी फिर ना आए, जवानी फिर ना आए, जवानी फिर ना आए। তুমি তো এবারে ফাটিয়ে দিয়েছো গুরু। তা তুমি কি আগে গান টান শিখতে নাকি সামরা? হ্যাঁ রে হ্যাঁ, আমার বাবা খুব ভালো গান গাইতো বুঝলি। ছেলেবেলায় আমাকে 2 বেলা করে তালিম দিত। তারপরে কলেজে পড়ার সময় আমি গণসঙ্গীত গাইতাম। আরে তাজ্জব কি বাত, তুমি আবার কলেজেও পড়েছিলে নাকি? কেন পড়বো না? এই শামু এই বস্তির 8-5টা মস্তানের মতো ফুটপাতে লাত করে ছেলে না রে, কস্তুর মতো ভদ্র ঘরের শিক্ষিত ছেলে।
আমার বাবা ওই ডানলপ কারখানায় কাজ করতো, বুঝলে? আরে সে কি যেমন বাড়ির ছেলে হয়ে তুমি আমাদের এই মস্তানদের রাজা হয়ে বসে আছো, তা বাবা কিছু বলে না? বলার জন্য সে আর এখানে বসে আছে নাকি? অনেকদিন আগে এই দুনিয়া থেকে হড়কে গেছে। আরে আর মা? আরে চুপ রে, পুরোনো বড় মনে করে দিয়ে তোর নেতার বাড়ি দিচ্ছিল ছোটকা। তোর দাদা জমি ছাড়তে রাজি হয়েছে কিনা সেটা বল। আরে ছাড়বে না, ওই প্রতিমা যতদিন এ বাড়িতে আছে ততদিন কিছুতেই ছাড়বে না। কি নাম বললি? প্রতিমা? হ্যাঁ, প্রতিমা আমাদের মাস্তুতো বোন, সেই ছোটবেলা থেকে আমাদের ঘাড়ে চড়ে বসে আছে। তুমি চেনো নাকি গুরু? আমি না না ওকে চিনতো, শ্যামল বলে একটা ছেলে। শ্যামল? হ্যাঁ রে হ্যাঁ, সেই কলেজে পড়ার সময় যে শ্যামল ছিল ছাত্র ইউনিয়নের সেক্রেটারি। আজকের শ্যামল সঙ্গে তার অনেক অনেক তফাৎ, কিন্তু সেদিনের সেই প্রতিভা যে তোর মাস্তুতো বোন হতে পারে তা আমি স্বপ্নে ভাবতে পারি। আমি ভাবতে পারিনি যে শ্যামল মতো একটা মস্তের সঙ্গে দেখা করতে এসে এক ঘৃণার ইতিহাসকে আমাকে নতুন করে আবিষ্কার করতে হবে। কি রাখো তুমি এখানে? আমার দাদা বলে ডাকার অধিকার তোমার নেই। যাকে আমি আমার দাদা বলে ডাকার অধিকার দিয়েছিলাম সেই শ্যামল তুমি নও। একটা গুন্ডা মস্তানের মুখ থেকে ওই নামটা আমি কোনোদিনও শুনতে চাই না। জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জীবনে কখনো ওকে কোনোদিন আর চোখ রাঙিয়ে কথা বলবি না। যাচ্ছি গুরু, যাচ্ছি। তবে ওই জমির ব্যাপারটা তোমরা নিজেরা তাহলে ফয়সালা করে নাও, আমিও একটু হালকা হয়ে যাই। ওই জমি তুমি কখনো পাবে না শ্যামু, কারণ হুমকির কাছে আমি কোনোদিনও মাথা নামাই না। শ্যামলের কি সাধ্য হবে যে তার রাধাকে হুমকি দিয়ে মাথা নামাতে বলবে? আমি আর কোনোদিনও তোমার রাধা করতে পারবো না। যে শ্যামলকে ভালোবেসে দাদা নতুন করে বাঁচতে চেয়েছিল, সে তার নিজের বিবেক মনুষ্যত্বকে খুন করে শ্যামল থেকে শ্যামল হয়েছে। আজ আমার মনে পড়ে সেই কলেজের নিজের কথা, যে শ্যামল ছিল ছাত্র জীবনের স্বভাব চরিত্র আদর্শে 1 নম্বর আদর্শ। যাকে ভালোবেসে এই দাদা নতুন সংসারের স্বপ্ন দেখছিল। বলো শ্যামল, বলো কেন তার স্বপ্নকে তুমি এইভাবে ভেঙে দিয়েছো? বলো কেন কেন কেন? আমি জন্য তো তাই তুমি সত্যি না করে আমার কাছ থেকে চিরদিন দূরে কোনদিন সহানুভূতির ছোঁয়া নিয়ে আমার পাশে এসে দাঁড়াওনি, জানতে চাওনি কেমন করে কোন ষড়যন্ত্রের জালে আমি আটকে গেছি। ছাত্র আন্দোলন করে যখন জেলে গিয়েছিলাম তখন বুঝতে পারিনি যে নেতারা আমার পেছন থেকে ছুরি ফেলছে। ক্ষমতার লোভে দুপক্ষই হাতে হাত মিলিয়ে আমার নামটাকে কলেজ থেকে কেটে দিয়েছে। শুধু তাই নয়, বাবা আত্মহত্যা করেছেন, মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, আর সেদিন মনে হয়েছিল এই গোটা পৃথিবীটা আমার সঙ্গে একসঙ্গে ষড়যন্ত্রে নেমেছে। ঠিকই বলছি, কাজের জন্য আমি সবার দরকায় গিয়ে হাত পেতেছিলাম। আমাকে বলির পাঠা করে আমাকে ক্ষমতা রাস্তা করে ছুড়ে ফেলে দিয়েছিল। চোখের সামনে বিনা চিকিৎসায় মরে যেতে দেখেছি। তারপর একদিন রাজনীতির আরেক দালাল ওই সাধু সিং নোটের বান্ডিল নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। পেটের জ্বালা আর এই গোটা পৃথিবীর উপর আক্রোশ মেটাতে আমি সেদিন তার সঙ্গে হাতে হাত মিলিয়েছি। শ্যামল থেকে শ্যামু হয়েছি। সাধু মস্তান জানি রাধা, দেখো না নাম ধরে তুমি দেখো না, দাদার স্বপ্নটা প্রতিবার জীবন থেকে মুছে গেছে। তাই তো সে বিয়ে করে নতুন জীবনের পথে পা ধরে চলেছে। তুমি কিছুতেই আমাকে ভাবে এই সাম্যতার
ফেরার বানাতে আত্মবিশ্বাসের বীজ বুনবো রাধা, আবার সাধু থেকে শ্যামল হয়ে উঠবো। তুমি আমাকে বাঁচাও রাধা, আমি যে একটু একটু করে এক অতল অন্ধকারে তলিয়ে যাচ্ছি। তলিয়ে যাওয়াটাই যে তোমার নিয়ম। আর সেই নিয়মটিকে তুমি নিজেই ডেকে এনেছো। আজ এই গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে বেকার যুবকেরা হাহাকার করছে, তারা তো তোমার মতো শ্যামল থেকে শামু হয়ে যাচ্ছে না। যেতে হবে তাক দিনাদিন। আমাদের এই বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ শামু ওই সাপের মতো কিলবিল 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 করবে। আর এই সাধুচরণের দল আর তাদের মাথায় দাঁড়িয়ে থেকে ঠিক এইভাবে নাচ দেখাবে রে, নাচ দেখাবে কালিয়া দমন হয়ে তাক দিনাদিন। তবু আপনি স্কুলটা বন্ধ করে সেখানে মদের কারখানা তৈরি করতে পারবেন না। চরণ মানে সাধু চরণ সিংহ বাবু তাকে দিনা তা তুমি আমার মুখের উপর কথা বলার সাহস কোথায় পেলে? কেন? আমার রক্ত থেকে পেয়েছি স্বাধীন সরকার, আমার বাবা যিনি। মা কি দেখো কাণ্ড কারে কয়, তুমি হচ্ছ আমাদের স্বাধীনের মেয়ে। আরে তোমার বাবা মানে স্বাধীন তো আমার পার্টির সে ওই ইয়ে ছিল মানে তোমার মাকে তো আমার চোখের সামনে গুলি করে মারলো। সেই দেবদেবীর মেয়ে তুমি, আমাকে পুরো কষ্ট বাপ মানাই। জমিটা দাও, কারখানাটা করি খুকি, তাকে দিনা দিই। আপনি পাবেন না স্যার, মেয়েটা দলিল ছেড়ে আমার মুখের ওপর ছুঁড়ে ফেলে দিয়েছে। এই সারা শ্বশুরের নাতি সারা 32টা দাঁত বার করে নিয়ে করে আমার কাছে ওই কথা বলার সাহস পেলি কি করে? এই সমু এবার কিন্তু তোকে তাক দিনাদিন করে ওই আসরে নেমে পড়তে হবে রে। আপনি এতদিন যা কিছু বলেছেন চোখ বন্ধ করে আপনার সেই কাজটা আমি আজ করে দিয়েছি। আজ আপনাকে একটা রিকোয়েস্ট করছি স্যার। বল দয়া করে জমিটা আপনি ছেড়ে দিন। ছেড়ে দেবো? তুই কি জানিস আমার নজরটা হচ্ছে ওই পুলিশের নজর। যেদিকে আমার নজর পড়ে সেখান থেকে আমি ওই শেকড় সত্য একেবারে উপরে বেরিয়ে। স্যার আমার একটা রিকোয়েস্ট আপনি রাখুন। আমার হয়ে কাউকে ওকালতি করতে হবে না। স্কুল যখন আমি তৈরি করেছি তাকে রক্ষা করার ক্ষমতাও আমার আছে। জিদ কেন করো খুবই জিদটা কেন করো? আরে স্কুলে লেখাপড়া শিখলে কি লাভ? তার চেয়ে মদের কারখানাটা হলে এই 10টা গ্রামের মানুষ একসাথে করে খুশির আনন্দে মদ খেতে পারবে। লেখাপড়া শিখলে নানান রকম প্রশ্নের উদয় হয় তার মাথাতে, তারপর সে একদিন পাগল হয়ে যায় ঠিক তোমার বাবার মতো। তবু এই দেশের জনগণ আপনার মতো নেতা চেয়ে একটা পাগলকেই প্রণাম করে। সামনে মাথা উঁচু করে কথা বলবি না। মাথা উঁচু করে কথা বলার জন্য ভগবান ঘাড়ের উপর মাথা দিয়েছে, সেটা কথা তোমরা ভুলে বসে আছো। প্রতিভা অবলা মেয়ে মানুষের কিন্তু এত উঁচু গলায় কথা বলা একেবারে মানায় না। অবলা কিন্তু খুব সহজেই সকলদের সর্বনাশ করতে পারে। তাতে চোরাবালিতে হাতি পড়লেও তাকে তলিয়ে যেতে হয়। সাধু বাবু চরণ মানে সাধু চরণ সিংহ বাবু।
মানে পা, আর পা যতই বড় হোক না কেন পা কিন্তু নিচেই থাকে। পা কোনোদিনও মাথার উপর উঠে নাচে না। তাপ ধিনা ধিন। বুলেট, বলছি মেয়েটা তো ওই ভাগলপুরি গাইয়ের মতো বেশ তেজি হয়েছে দেখছি। তাই তো স্যার। হ্যাঁ, তা ওর মায়ের আমি উদ্ধার করতে পারি নাই, তাই এইবার আমি ওই নারীদের উদ্ধারটার কাজটা কিন্তু এবার আমাকে নিজের হাতেই করতে হবে। প্রতিমার ব্যাপারটা আপনার মন থেকে এবার মুছে ফেলতে হবে। মন সামনে কথা বলবি সাবু। বলে যাস না যে বাবুকে এই 10টা গ্রামের মানুষ ভোট দিয়ে গদিতে বসিয়েছে। ও বাবুকে গদিতে বসিয়েছে সাবুর মতন মস্তানরা। আমাদের বোমাবাজির খেলাতে কোন মানুষ বুথে ঢুকে ভোট দিতে পারেনি। মেলাতে ছাপ দিয়ে গেছে পচা হারু ভূত তুই আর আমি। আর তার জন্য তো তুই আমার কাছ থেকে অনেক মজুরি পেয়েছিস রে। তাকে দিনা আর ওই পুলিশের নাকের ডগাতে তুই যা জুয়া সাট্টার ঠিক চালাতে পারছিস, তাকে দিনা দিন। একটা ওই সাধারণ মেয়ের জন্য তুই আমার সঙ্গে শত্রুতা করতে চাস? আমি আজ আপনাকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিতে চাই, শামু বেঁচে থাকতে তার প্রতিমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাকে দিনা দিন। ওই জমিতে কেউ যদি পা রাখার চেষ্টা করে তাকে সবার প্রথম আমার লাশটা পার হয়ে যেতে হবে। প্রেমিকের প্রতিজ্ঞা, জীবন থাকতেও সেই প্রতিজ্ঞা আমি রাখবই। কথাটা মনে রাখবেন। শুনলেন তো স্যার, আপনার মুখের উপর কেমন আওয়াজ করে দিয়ে গেল। ও স্যার, হ্যাঁ, গেঁজে গেছে মালটা, পুরোপুরি একেবারে গেঁজে গেছে, বুঝলি? হ্যাঁ, আর বোধহয় তুই প্রেমে পড়লে বোধহয় ঠিক মানুষ এইভাবে গেঁজে যায়, তাই না রে বুলেট? কিন্তু এই বুলেট, বলছিলাম যে এমন কামের ছেলের তো আমি কিছুতেই হাত ছাড়া হচ্ছে পারবো না। তাই ওর প্রেমের প্রতিমতকে, ওই প্রেমের আগুনটাকে আমি দ্বিগুণ করে ভজিয়ে দিয়ে আমি তাকে জ্বালিয়ে দেব। তারপর ওই প্রেমের প্রতিমা ওই একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। বলছিলাম তুই এক কাজ কর, তুই একবার তোর প্রফুল্ল মাস্টারকে একবার তুই আমার কাছে পাঠিয়ে দে, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার। দাঁড়াও বুলেট, প্রফুল্ল মাস্টার থানায় গিয়ে নালিশ করেছেন তুমি নাকি জোর করে তাকে দলিল সই করে আত্মসাৎ করতে চাইছো। আছে অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করছি। একটা এমএলএ-কে আপনি অ্যারেস্ট করতে চান? কোন সাহসে? এমএলএ-কে অ্যারেস্ট করা যাবে না। ভারতীয় সংবিধানের সেখানে কোথাও লেখা নেই বুলেট। আইন কানুনে আরে আইন বলে আমরা যেটা করি সেটাই হচ্ছে আইন, না সেটাই হচ্ছে কারণ। আর তোমাদের কাজ হলো পাবলিকের মাথা থেকে লাঠি চড়িয়ে সেই আইনটাকে চালু রাখা। কিছু পুলিশ অফিসার আপনার এই পাড়া থাকলেও সব পুলিশ অফিসারকে আপনি সবার ভাববেন না। সাউচরা বাবু, সাব সুকুন আর সাধু চরণ সিংহের সাথে শয়তানি করতে আসবেন না।
ছেড়ে দেবো শোন। দাঁড়াও বিচার, ওকে নিয়ে যাওয়ার আগে তুমি একটু দাঁড়াও। তুমি নতুন এসেছো তাই তুমি আমাকে চিনো, আর তোমার আমাকে মতো জানা নেই। তাকে বহুদিন আগে স্বাধীন সরকার নামে একজন মাস্টার মশাই আমাকে পড়াতে, তাকে কেন পাগল হতে হয়েছে, তার স্ত্রীকে কেন হত্যা হতে হয়েছে, তার তদন্ত করার জন্য থানা আমি এসেছি। সেটা তুমি কোনোদিন পারবে না অফিসার, কারণ আমি এখন জনগণের নেতা হয়েছি, নেতা। আর তার জন্য তো আমার জন্যই তো এই নদীটার উপরে একটা বিশাল বড় ব্রিজ বানছে সরকার। পেয়েছে আপনার স্ত্রী, তাই না? আরে এখানে এই এলাকার মানুষের জন্য আমি 3খানা রুট বাস চালু করেছি। প্রত্যেকটা বাস চলছে আপনার মেয়ের নামে। এমনকি আপনি এই শুদ্ধ ভদ্র গ্রামে একটা মদের কারখানা খুলতে চাইছেন সাধুবাবু। আমি নই, ওটা আমার ছেলে খুলছে। আমার ছেলে ওই মদের কারখানাটা করেছে, আমার কিচ্ছু নাই। আমি একেবারে সর্বহারা। যেদিন সর্বহারারা আপনার এই ভাতাবাজিটা বুঝতে পারবে না, যেদিন লক্ষ লক্ষ হাত আপনার এই সুন্দর শরীরটাকে খুব ছেড়ে শেষ করে দেবে, বুলেটকে অ্যারেস্ট করে আমি আপনার সেই হুইসেলটা বাজিয়ে গেলাম। পুলিশ অফিসার, গুড বাই। সালা নিয়ে যা। ওই বুলেটকে কতক্ষণ তোমরা ওই থানার মধ্যে আটকে রাখতে পারিস সেটাই আমার দেখার আছে। আমার ছেলেরা থানা ঘেরাও করবে, তাকে দিনা দে, রাস্তা অবরোধ করবে, তারপর যদি ন হয় সরকারি অফিসে আগুন ধরিয়ে দেবে। বাংলা বধু ডাকবে, বাংলা। আমার নাম সাধু চরণ। আমার নাম খুশি। আমি এই সিঙ্গারা বাড়িতে ঝিয়ের কাজ করি, যাকে বলে কাজের মেয়ে। দিন রাত গিন্নি আমার মুখ ঝামতে শুনে আমার পেট ভরে। শুধু দুজনের কাছে মিষ্টি কথা শুনতে পায়। দিদিজানের বাড়িতে কোমরে একেবারে পদ্ম ফুল ফুটে আছে। কুসুম, মনে রাখিস তুই আমার জীবন সঙ্গী হয়ে একদিন এ বাড়ির মালকিন হবে। ছি, ওসব মিথ্যে স্বপ্ন আমাকে দেখো না ছোটদা বাবু। মিথ্যে নয়, তোকে আমি সত্যি সত্যি ভালোবাসি রে। বলতা মানিতে কখনো পায়েস রান্না হয় না, তেমনি রাজার ছেলের সঙ্গে ঝিয়ের মেয়ের ভালোবাসার গল্প সিনেমাতে শোনা যায় না। এরকম গাইলো ছেলে তো তুই আমার বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছিস রে কুসুম। বিশ্বাস কর কুসুম, তোকে ছাড়া আমি বাঁচবো না রে। দাদা বাবু, জানি এটা মরণ ফাঁদ, তবু শাখা সিঁদুর সংসারের সবটা মেয়েরা মহিলা কোন থেকে কখনো মুছে ফেলতে পারে না। তাই তো তোমার এই কথা মিথ্যে হলো মাঝে মাঝে ইচ্ছা করে তোমাকে বিশ্বাস করতে। তাহলে শুন, একটু পরে না এই বাড়িতে পার্টি শুরু হবে, আর সেই ফাঁকে তুই চুপচাপ আমার ঘরে চলে আসবি। এই বাড়িতে তো সারা বছর লেগেছে, আর তোমার তাহলে কিসের পার্টি? বাড়িতে থাকিস অথচ বাড়ির কোনো খবর রাখিস না। আজ ওর বাবা মানে তোদের এমএলএ সাহেব আমার মেয়ে বিয়ে পাস করছে বলে পার্টি দিচ্ছে। এই যে যা যা বলছি, কাপড় গুলো বাসনপত্র গুলো বেশ ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখ। আন্ডারপ্যান্ট। আরে মাম্মি, তোমাকে কতবার বলেছি ওটা আন্ডারপ্যান্ট হবে না, বলবে আন্ডারস্ট্যান্ড। ক্লাস 4 পর্যন্ত পড়েছি বলে কথায় কথায় আমার ভুল ধরতে আসবি না। এই শোন, আমি ইচ্ছে করলেই তোর বাবাকে বলে একটা এমএ পাসের সার্টিফিকেট কিনে আনতে পারি। তখন আমার এই আন্ডারপ্যান্ট শুনেই তোদেরকে সেরাম ঠকতে হবে। ওই স্ট্যান্ডিং কুসুম, যা নিজে কাজে যা। যাচ্ছি, তবে সামনের মাস থেকে যদি মাইনে না বাড়াও তাহলে কিন্তু আমি কাজে আসতে পারবো না, এটা আমি বলে দিচ্ছি। কুসুম, শুধু মাইনেটাই দেখলি আর তুমি আছে গান্ডে পিন্ডে কেনাচ্ছি, তার দাম নেই। কি খাচ্ছ সেটা ভালো করেই জানো, কিন্তু কোনোদিন তো তোমাদের সঙ্গে আমাকে খেতে দাও না। নিজেরা
যেটা পড়ে থাকে বাসি হয় সেটা পরের দিন আমার পাতে আসে, আর সে পচা খাবারের দাম ধরলে পরের দিনে ওষুধের দামটাও ধরে দিও। শুনলি স্টুপিডের কথাটা তুই শুনলি করতে? আরে মাম্মি, তুমি তো বোকার মতো গাছটা বাড়িয়ে দিয়ে চট খেতে এলে। সেটা তুই তো বলেছিলি বিয়ের লোক দেখে ওর মুখ বন্ধ করে রাখবি। হবে হবে, তার জন্য গরিবদের একটু ভালোবেসে মিষ্টি করে কথা বলতে হয়, তাকে যে গরিবগুলো গড়ে যায় মাম্মি। অথচ তুমি এমন ভায়ারিং করো। সব দোষ তো বাবার, সব দোষ বাবার। ওই যে সমাজ বাদরা সম্ভবত কি বলে বেড়াচ্ছে আর ওই সর্বহারাদের মাথায় তুলে নাচছে। ঠিক বলেছো মা, তুমি একদম ঠিক বলেছো। ওই সর্বহারাদের মাথায় তুলে নাচাতে আসলে কি বলতো মা, ওদের মাথার উপরে নাচতে হবে। কারণ কি বলতো, যাতে আমাদের ভণ্ডামি তারা ধরতেই না পারে। আরে কাম 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 সুস্মিতা কাম। তুমি তোমার বিয়ে পাশের রেজাল্ট এসে গেছে, তুমি বিয়ে পাস করেছো। আমি তো পরীক্ষা দিইনি। আসলে কি আমি সাদা কাগজ ইচ্ছে করে আমি সেদিন কাছে জমা দিয়েছি, কিন্তু আমি পরীক্ষা পাস করলাম কেমন করে? কেন করবি না রে মা, কেন করবি না? কারণ তোর পরীক্ষার খাতাটা তো আর সাদা ছিল না। পরীক্ষা দপ্তরের সেক্রেটারি নিজের খাতাটা তোর নিজের ঘরে নিয়ে গিয়ে বই দেখে সব উত্তর লিখে দিয়ে ছি বাবা ছি, এটা তুমি কি করেছো বাবা? এত দেশে এত ছেলেমেয়েরা এত কষ্ট করে লেখাপড়া শিখছে, যাদের উপরে নির্ভর করেছে তাদের ভবিষ্যৎ, তাদের চাকরি জীবন, তাদের স্বপ্ন, আর তুমি তাদেরকে ঠকে বুঝো ঠেলা। কেন তুই এক কাজ করবি, ওই যে ওই সার্টিফিকেটটা গলায় দিয়ে পরে ওই বিয়ের বাজারে জাল ফেলবি, ঠিক এমনি করে জাল ফেলবি। তারপরে ওইখানে গিয়ে ওই জামাই ধরবি, জামাই। শোনো বাবা, যার সার্টিফিকেট দিয়ে যদি জামাই ধরি সেই জামাই কিন্তু জালে হবে। তুমি এই জনগণকে সাথে জোচ্চুরি করে তুমি নিজের ভবিষ্যৎ করছো করো, কিন্তু আমাদের জীবনটা এইভাবে তুমি নষ্ট করে দেবে না। তোমাদের জীবন নষ্ট হবে কেন সুস্মিতা? সাধুরা তো ঘরে বসেই তোমাদের ভবিষ্যৎ তৈরি করে দিচ্ছে। এদেশের সন্তানরা কিন্তু তাদের বাবা মায়ের কাছে কালো টাকার বিনিময়ে কোনো ভবিষ্যৎ চায় না। তারা চেয়েছিল বিদ্যাসাগরের শিক্ষা, বিবেকানন্দর জ্ঞান, আর সুভাষচন্দ্র সাহস, আর ক্ষুদিরামের আত্মত্যাগ। তার বিনিময়ে আপনারা কি দিয়েছেন জানেন? তার বিনিময়ে আপনারা আধুনিক কালো চশমা এবং চোখ ঢেকে দিয়েছেন। তার বিনিময়ে আপনারা রাজনীতির ও চোরাই মাল হাতে তুলে দিয়েছেন। তার বিনিময়ে আপনারা তাদের মনটা উন্নত করেছেন কিসে জানেন? ওই ভিডিওরে অশ্লীল ছবির নেশায়। এই মেয়েটা আমল দামল এইসব কি কথা বলে ডাক্তার বাবু? ডাক্তার বাবু, আপনি একটু ভালো করে দেখে ঠিক একটু ওষুধ টষুধ দেন দেখি। শোনো মা, ডাক্তার বাবু ওষুধে আমার কিছু কাজ হবে না। কারণ ডাক্তার বাবু বাবার সাথে হাতে হাত মিলিয়ে ওই হাসপাতালে যে 2 নম্বরই ওষুধের ব্যবসা করছে তা আমরা সবাই চাই। ওই ব্যবসাগুলো আছে বলে কিন্তু আমরা তোমরা 3 তলা বাড়িতে বসে 30 রকম পদ দিয়ে ভাত খাচ্ছি। ভারতবর্ষ আমি শাড়ি গড়ায় সেটিং করবে, তুমি 3 ঘন্টা মানে পুরো রিহার্সাল এয়ার কন্ডিশন করে গাড়িতে ওটা পুরো। আর ভারতবর্ষের স্বাধীনতাটা আমাদের ব্যাংকের সুখের সুন্দর করে রাখার জন্য একটা বধনের বাজনা বাজরে আনন্দের সুখের তারা একেবারে ঠিকই এইভাবে নাচের ছন্দ তাকে জানি বাবা জানি, আমার মনের প্রতিভাটাকে টুকরো টুকরো হয়ে গেলেও আমাকে তোমার সাথে তালে তাল মিলিয়ে নাচতে হবে, গাইতে হবে আর বলতে হবে। চ্যানেল আছে বুঝলে, আর তাহলে বাংলামি করিস না মা। আনন্দ একেবারে মেতে ওঠ, পার্টি স্টার্ট করে দে। না না তুমি এটা দেখালে না বন্ধু দেখো। Hey!
আন্ডারপ্যান্ট তুমি এক কাজ করো, আমাকে একটা বড়সড় টুপি এনে দাও। টুপি? এই টুপি নিয়ে কি করবি? সেই টুপি দিয়ে আমার মনের বিবেক আর মনুষ্যত্বটাকে আমি তার মাথায় টুপি পরিয়ে রাখবো। মা, টুপি পরিয়ে রাখবো। টুপি 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 এসে গেছে স্বাধীন সরকার টুপিওয়ালা। সব সাইজের সব রকমের টুপি আছে। গান্ধী টুপি, ভিসিং টুপি, ইংরেজি টুপি, বাংলা টুপি। আজ আমি আপনাদের সবাইকে টুপি দিয়ে ছেড়ে দেবো। স্বাধীন নাকি রে তুই? তার এতদিন কোথায় ছিলি রে, কি করছিলি? রাজধানী দিল্লিতে। সেখানে টুপি তৈরির একটা ব্যবসায় কলেজ আছে। সেখানে পাবলিকের মাথায় কিভাবে খপা খপ খপা খপ টুপি পরানো হয় সেই আদব কায়দাগুলো শিখছিলাম। বুঝেছি বুঝেছি, তোর এই মাথায় পাগলামিটা এখনো বহাল তবিতে থেকে রয়েছে। তা হ্যাঁ রে স্বাধীন, বলি আমাকে তুই চিনতে পারছিস? তোমাকে আমি চিনবো না গুরুদেব? তুমি তো এককালে আমার গুরুদেব ছিলে। সবার মাথায় টুপি পরিয়ে দিলেও নিজের টাকটা কিন্তু এখনো ঢাকতে পারোনি। গুরুদেব দেবো নাকি একখানা? পাগল কয় কি রে? এইসব উল্টো পাল্টা কথা বলে তুমি আমাদের টুপি পরাতে চাও, তাই না? আজকে না বাবু না, আজকে কষ্ট করে কাউকে টুপি পরাতে হয় না। বাঙালি টুপি পরার জন্য নিজেই মাথাটা বাড়িয়ে রেখেছে। এই যে দেখলেন না, গত মাসে একটা বন্ধ হলো, সেই বন্ধ ব্যর্থ করার জন্য সরকার পক্ষ জনগণকে অভিনন্দন জানালো। আবার বিরোধী পক্ষ সেই বন্ধ সফল করার জন্য জনতাকে অভিনন্দন জানালো। অর্থাৎ দু পক্ষই পাবলিকের মাথায় টুপি পরালো। টুপির রাজনীতি চলছে ইউটিউবে যখন দেখবে না। আপনি বলছো আমাকে একটা বড়সড় ইনস্টাগ্রামে এটা ইউটিউবে বলে বেশ লংচমের সুন্দর থেকে শুটিং সব করি, বুঝলেন? কিন্তু কমেডি তোমার মাথাটা গাড়ি মারি এই রিঅ্যাকশন। তোমার বাবার দেওয়া একটা অদৃশ্য টুপি আমি দেখতে পাচ্ছি। এই টুপিটা তুমি কোনদিন খুলে ফেলতে পারো, আমি সেদিন তোমাকে একটা সত্যিকারের টুপি দিয়ে দেবো যার নাম জীবন। কিন্তু আমার ভিডিওটা আছে ইউটিউবে, তুমি কি তাও দিতে পারবে না? আমার জীবন, আমার ভবিষ্যতে সবকিছু আমি নিলামে তুলে আমি আপনার এই নতুন টুপি মাথায় তুলে নেবো। তার জন্য অগ্রিম হিসেবে আপনাকে আমি একটা ছোট্ট প্রণাম জানিয়ে যাচ্ছি। প্রোডাকশন আছে না? তুমি তো পাগল লোকের শিয়ানা হয়ে দেখছি। তোমাকে আবার আমার হাসপাতালে নিয়ে গিয়ে ব্রেনটা স্ক্যান করে দিতে হবে। এই যে বাছানো, বাবা এতক্ষণে তোমাকে আমি খুঁজে পেয়েছি। পাগলামি করে আমার কাছ থেকে বাদ দিয়ে যাও হয়েছে। আমার মনে একটা ফেরত দে, নইলে আমি তোকে আবার কি ব্যাপার, কি বলো হে? তুমি বলো বলো বলো, তুমি কে 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 কে? আমি আমার নাম সরল বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, সরল বিশ্বাস। আজকে আমি ওই মুর্শিদাবাদ থেকে এখানে আসছি। জানেন জানেন এই লোকটা আমাকে দেখতে পেয়ে আমার মাথায় একটা টুপি পরিয়ে আমার মানিব্যাগটা সব কেড়ে নিয়েছে। জানেন ওই মানিব্যাগে আমার বুঝেছি তো, বুলেটকে তুমি ছাড়িয়ে নিয়ে এসছো তো? ঠিক আছে, তোমার কথা আমি পরে শুনছি। আগে এদের হাঙ্গামাটা মিটিয়ে দিই। এই যে ভাইয়া ওই কি যেন বলছিলে, চিঠি, কিসের চিঠি? ওই মুর্শিদাবাদের পঞ্চানন দাসের চিঠি। হ্যাঁ গো, আপনার পার্টির যে আগে এমএলএ ছিল সেই পঞ্চানন দাস আমাকে একটা চিঠি দিয়ে আপনার সঙ্গে দেখা করতে বলেছে। তা বাবাজি, কে পঞ্চানন? মুর্শিদাবাদ কোথায় পঞ্চানন? কিসের পঞ্চানন? চিঠি, কার চিঠি, কিসের চিঠি? কই আমি তো তাকে এই নামে কোনোদিন চিনি চাই ভাই। তুমি দাঁড়াও, এই সাধু খুব
তাহলে এই দুজনের মধ্যে কে পুলিশ অফিসার সেটাই তো এখন জানা। পাগল যখন মানুষ আমার মনে কি হবে না স্যার, ওই নতুন ছেলে তাই তো ওকে ভালো মন্দ খাইয়ে পড়িয়ে 20-50 টাকা কুড়িয়ে নিয়ে ম্যানেজ করতে হবে। ঠিক বলেছো তুমি ঠিক কথা বলেছ। বুঝলাম যে বাবাজি বলি তুমি যখন ওই 500 লোক মানে আমাদের 55 লোক তখন আর চিঠি চাটি কিছু কোনো প্রয়োজন নেই। তুমি এক কাজ করো, তুমি এখানে থেকে যাও বাবাজি। তবে আমাদের এক্সট্রা কোনো ঘর নেই তো, তাই কটা দিন তোমাকে ওই ডাক্তার বাবুর বাড়িতেই থাকতে হবে। তুমি ঠিক কথা বলেছো ভাগ্যবতী। ডাক্তার তো আমাদের একা মানুষ, পরিবার তো সব ওই শহরে থাকে। আজ থেকে বাবাজি তুমি এই ডাক্তারের কাছেই থাকবে, কেমন? বাবা তোমার তুমি আমার এতে চালান করছো। একটা কথা মনে রাখবে, আমি যদি ফেসে যাই না তাহলে তোমরা কিন্তু কেউ বাঁচবে না। যাও নিয়ে যাও। চলো বাবাজি, আজ আমার বাড়িতেই তোমার গোপাল সেবার বন্দোবস্ত করছি। চলো। আমার নাম গোপাল নয়, আমার নাম সরল। হ্যাঁ, সরল বিশ্বাস। তবে এই বাড়িতে আমাকে এবার থেকে রোজই আসতে হবে সাধুচরণ বাবু, কারণ আমার আসল কাজটা তো আপনার সঙ্গে। আর সেই কাজটা যখন আমি ফাঁস করবো তখন যেন আপনার এই অধম সন্তানকে আপনি যেন ক্ষমা করবেন। নমস্কার। টুপি কেমন সুন্দর করে একখানা টুপি পরিয়ে নিয়ে চলে গেল, কেউ বুঝতে পারলো না। এই পাগলা, তোর মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সে খবর রাখিস? আমার মেয়ে? আরে তোর বই যখন ওই স্বাধীনতা রক্ষা করতে গিয়ে আমি যখন আমার গায়ে গলাতে টাঙ্গির কোপ পেলাম, তখন তোর তুইও পাগল হয়ে গেলি। আর তখন তোর মেয়েটা মানে প্রতিমার বয়স ছিল মাত্র 5 বছর। তাকে দিন আমাকে ঢপ দিচ্ছ গুরু? 5 বছরের মেয়ে কখনো বিয়ে হয়? সেই মেয়ে কি এখনো 5 বছরের আছে? এখন এমএ পাস করে স্কুল মাস্টারি করছে। তুমি ওর বাস্তু তো দাদা প্রফুল্ল না? তা তুমি এখানে কেন টুপি পরতে এসেছো? যাও পালিয়ে যাও নইলে মরবে। অন্ধকারের মধ্যে একা যাবেন না। যদিও সন্ধ্যা নামিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, মহাশঙ্কা জাগিছে মোর প্রাণে, দিক দিগন্ত পাড়ায় ঢাকা। ওরে বিহঙ্গ, তবু বিহঙ্গ এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। কিচ্ছু চিন্তা করতে হবে না, ওটা যাতে মাতাল তালে ঠিক। ও খুঁজে আপনার বাড়ি ঠিক ঢুকে। শোনো, এবার বলছি তোমাকে আমি যে জন্য ডেকে পাঠিয়েছি সেইটা কথাটা হচ্ছে গিয়ে, আপনি কি বলবেন সেটা আমি আগে থেকেই জানি। তার আগে থেকে আপনাকে বলছি যে ওই জমির উপর আপনি মদের কারখানা খুলতে পারবেন না। এক চড়ে এমন দেব না যে কান দিয়ে একেবারে সর্দি বাড়বে। বাড়িতে দাঁড়িয়ে এত বড় কথা বলার সাহস কোথা থেকে পেরি? তাকে দিনাদিন আপনি জানেন না যে দেশে এখনো আইন আদালত আছে, তাই আমাদের সামনে একজন পুলিশ অফিসারও দাঁড়িয়ে আছে। আর এই এমএলএ কিন্তু 5 বছর আগে আমাদের বাড়িতে গর্ভবতী হয়ে ভোট ভিক্ষা চেয়েছিলেন। আরে সেইটাই আমি সুদে আসলে আমি মিটিয়ে নেব রে। তাকে
দিনাতি। আর জমিটা আমি যদি না পাই না, তোর ঘর বাড়ি আমি একেবারে জ্বালিয়ে দেব। আর তোর তোর মেয়ে বোনের ওই প্রতিমার বিয়েটাকে ভেঙে দিয়ে আমি একেবারে পাচারে নামিয়ে দেব রে। আপনি বোধহয় ভুলে গেছেন যে দেশে দেশে এখনো আইন আদালত আছে, আর আমাদের সামনে এখনো একজন পুলিশ অফিসারও দাঁড়িয়ে আছে। আগেই আমি কথাটা বলেছিলাম। পুলিশ অফিসারের সামনে একজন মাননীয় সম্মানীয় এমএলএ সাহেবকে হুমকি দেওয়ার অপরাধী আমি আপনাকে গ্রেফতার করতে পারি, এটা কি আপনি পারেন না? কারণ প্রফুল্ল কোনো অন্যায় কথা বলেনি এবং আমি তার সাক্ষী আছি। বৌদি, আপনি আমাদের চামচাবাজি করার জন্য সরকার থেকে এই পোশাকটা আপনার গায়ে তুলে দেওয়া হয়নি। ভাগ্যবতী, হ্যাঁ ভাগ্যবতী তোমার বউ হলেও এখনো পুরোপুরি সে অমানুষ হয়ে যায়নি। প্রফুল্ল, প্রফুল্ল তুমি যাও, তুমি নিশ্চিত তুমি তোমার বোনের বিয়ের আয়োজন করো। আমি থাকতে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কি বলে কি ধন্যবাদ দেবো কাকিমা, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ভেবেছিলাম বোনের বিয়েতে আপনাদেরও নেমন্তন্ন করবো। সময় পেলে নিশ্চয়ই যাবো বাবা, নিশ্চয়ই যাবো। দাঁড়া দাঁড়া, তার আগে এই না বাবা, এই কাকিমার পক্ষ থেকে আশীর্বাদ হিসাবে এই হাতটা তুমি প্রতিমাকে দিও। বিয়েটাতে আমার হয়ে এই হাতটা তুমি ওকে পরিয়ে দিও। না বাবা, তুমি নাও। কাকিমা, কোমরে যে কত ফুল ফোটে সেটা আপনাকে দেখে আমি বুঝতে পারলাম। আমি কখনোই শোধ করতে পারবো না কাকিমা, কখনোই না, কখনোই না। এই ভাগ্যবতী বলি, আমার টাকায় কেনা ওই হাটটা তুমি ওকে দিয়ে তুমি নিজেকে অন্নপূর্ণা সাজতে চাইছো, তাই না? এই হারামজাদী, আমি একেবারে সব পা তুলে দেবো রে হারামজাদী। আমার মোটা মাথা নিয়ে কোন সারা তোমাকে এমএলএ করেছিল বড় দিকে? এই হারামজাদী, খবরদার বলছি ওই কথা ঘোরাবার একদম চেষ্টা করবে না। শুধু কথা নয় গো, কথা নয়। এই ভাগ্যবতী, এইবার তোমাদের মাথাটাও ঘুরিয়ে দেবে। আরে ওই সোনার হাতটা দিয়ে আমি লক্ষিন্দরের লোহার বাসনে একটা ফুটো করে দিলাম। এবার সেই ফুটো দিয়ে সুখের সংসারে তোমরা কাল সাপ হয়ে ঢুকবে। তারপরে মাথা খটিয়ে তোমরা ঠিক করবে তখন কিভাবে কার মাথায় তোমরা সবল মারবে। আমার কি আনন্দ হচ্ছে রে, এটা আমি তোকে বলে বুঝাতে পারবো না। বাবা মাকে আমি কথা দিয়েছিলাম, এখন দিন পরে সে দায়িত্ব থেকে আমি খারাপ পাবো রে। বরপক্ষ বিয়ে শুরু করার জন্য টাকা দিচ্ছে, কিন্তু বেশমশাই কে এখনো পর্যন্ত এলো না। কন্যা সম্প্রদান করবে কে? তবু বাবার হাত ধরে আমি নতুন জীবনের পথে পাড়ি দিতে চাই, যাকে কখনো কাছে পাইনি, যার রক্তের কল্লোল এখনো পর্যন্ত আমার জাগ্রত চেতনাকে অশান্ত ঢের মতো আসতে পড়ে, যার আদর্শ এখনো আমার সন্ধ্যা তারা হয়ে পথ দেখায়। তাই তার হাত ধরে আমি সমস্ত বন্ধন শিখতে চাই। তাই তো আছো মনে পড়ে সেই দিনের কথা। বাবা মিটিং শেষ করে মাঝ রাত্রি ঝড় বৃষ্টি মাথায় করে এসে চিৎকার করে বলতো,
সবাইকে টুপি পরিয়ে দিয়ে সেই একরত্তি মেয়ে থেকে তুই এত বড় হয়ে গেছিস, তোকে কি করে চিনবো বল? ও ভগবান, এই মানুষটা যে কেমন করে কন্যা সম্প্রদান করবে কে জানে। বাবা তুমি কেমন আছো বাবা? তোমার সঙ্গে সেই কবে দেখা হয়েছিল বলো তো? সেই 2 বছর আগে যে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। কেমন আছো বাবা? এতদিন তুমি কোথায় ছিলে? পায়ের নিচে গোটা পৃথিবীটা থাকতে আমার কি থাকার অভাব না? সেদিন আস্তে আস্তে দেখলাম আমাদের বাড়িটা ভেঙে চুরে ভূতের বাসা হয়ে গেছে। আমার উপর রাগ করে তোর মা যে কোথায় চলে গেল আর তার খবর পেলাম না। তবে আজ তোর বিয়ে তো, আজ নিশ্চয়ই আসবে। আমি যে এসেছি এ কথা ওকে বলিস না মা, তাহলে আমাকে ভীষণ বকাবকি করবে। আমার মাঝে নেই বাবা, আমার মাঝে নেই, আমার মাঝে মরে গেছে। ওই সন্তানের দল আমার মাকে চিকুন করেছে বাবা। দুনিয়ার সবাই এ কথা বললেও আমি তা বিশ্বাস করি, কারণ এদেশ হচ্ছে রামমোহন, বিদ্যাসাগর, নজরুলের দেশ। এখানে মায়ের জাতকে কেউ মারতে পারে না রে। না 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 না, আজকের দিনে এইসব কথা থাকবে। চলুন হাতি ভিতরে চলুন, ধুতি পাঞ্জাবি পরে মেয়েকে সম্প্রদান করবেন। চলুন চলুন চলুন। আমার সাথে এক করে বাইরে গেছে। এই তো পুরুষ মশাই এসে গেছে। তা মাথায় টুপি কেন বাবা? টোপর তো থাকে বরের মাথায়। আমার সাথে একবার তদন্তের সাথে থানায় যেতে হবে। আমাদের এমএলএ সাহেব থানায় ডায়েরি করেছেন যে প্রফুল্লবাবু ওনার বাড়ির থেকে একটা নেকলেস আর নগদ 20,000 টাকা। চমৎকার। এই হাতটা নিজে উনি আমার হাতে তুলে দিয়েছে আর প্রতিমাকে আশীর্বাদ জানিয়েছে। আর আপনি বলছেন আমি চোর? আর আপনিও তো সেখানে ছিলেন পুলিশ অফিসার। এক সপ্তাহ হলো আমি ওনার বাড়ি কাছাকাছি পর্যন্ত যাইনি। মিথ্যে কথা বলবেন না, মিথ্যে কথা বলবেন না, শুধু আপনি নন, সাধু বাবু সেখানে ছিলেন। চলে না, তোমার শয়তানিটা আমি গুছিয়ে দেব। আমাকে আমার সাক্ষী বানাবো। আমার দাদা কিভাবে নিয়ে যাবে না? আমি আপনার সামনে হাত জোর করে বলছি, নিমন্ত্রণ অতিরা ভর্তি রয়েছে বাড়িতে। আপনার দাদার সামনে যদি আমার দাদাকে চোর বলে নিয়ে যান তাহলে সেটা কেলেঙ্কারি হয়ে যাবে। কেলেঙ্কারি হবে, মহা কেলেঙ্কারি। দুনিয়া জুড়ে লোভ লালসার টুপি উঠছে। সেই টুপি কখন যে কার মাথা থেকে উড়ে গিয়ে কার মাথায় বসবে কেউ জানে না। সেই টুপি বদলে গেলে চরিত্র বদলে যাবে, সাধু চোর হবে। এই যেমন আজ প্রফুল্ল চোর। এর পিছনে নিশ্চয়ই একটা গভীর চক্রান্ত আছে। ওই স্কুলটা বন্ধ করে সাধুচরণের কাছে জমিটা বিক্রি করে দিদি বলে দাদা এত বড় সর্বনাশ করতে এসেছে। আর এই দারোগা বাবু ওনাদের সঙ্গে হাত মিলিয়েছেন। আমাকে
আমাকে যেতে দে। আমি যে বোকা, ভীষণ বোকা। তাই তো কাল সাথে আমি বেশি করে বিশ্বাস করেছিলাম রে। দারোগা বাবু, একটা কথা বলবো দারোগা বাবু, বলবো আমাকে সবাই সামনে দিয়ে নিয়ে যাবেন না। জোর হাত করে আপনাকে বলছি, আমাকে ওই পেছনের দরজা দিয়ে নিয়ে যাবেন না। তোকে আজ কবরে দড়ি বেঁধে পুরো গ্রামটা ঘুরিয়ে তারপর নিয়ে যাবো। সাধু বাবুর গাড়ি চড়ে বুঝিয়ে এখানে সরকারি কাজ করতে এসেছেন? চেঁচাচ্ছেন কেন? আমরা তো দুজনেই এক গোয়ালের গরু বসাই, একসঙ্গে সাধু বাবুর পোষা গুন্ডা হয়ে কাজ করছি। আপনার একটা সরকারি লাইসেন্স আছে আর আমি বেসরকারি, আসলে আমরা তো দুজনেই বসতাম। সরকারি ক্ষমতাটা আমি দেখিয়ে নিয়ে যাবো। চল চলে। শামু, তুমি এখানে কেন এসেছো? আমাদের সর্বনাশের খবরটা নেওয়ার জন্য বুঝি ওই সাধুচরণ তোমাকে এখানে পাঠিয়েছে? না প্রতিমা, বিশ্বাস করো, সাধুচরণের সঙ্গে আজ আমার কোনো সম্পর্ক নেই। তাই তো তোমার বিদায় দৃশ্যের সাক্ষী থেকে আমি এক নতুন প্রায়শ্চিত্তের মন্ত্র উচ্চারণ করতে এসেছি। এ বাড়িতে আর কোনোদিন কোনো মন্ত্র উচ্চারণ হবে না সামুদা। ওরা বর তুলে নিয়ে চলে গেছে। বর তুলে নিয়ে চলে গেছে আর তোরা সেটা মুখ বুঝে মেনে নিবি? আমাকে একটিবার ফোন করে জানালি না? এটা শামুর এলাকা, এখানে আমার ইচ্ছের বিরুদ্ধে একটা মাছের গ্রাম ছেড়ে যেতে পারবে না। তুই এক্ষুনি আমার সঙ্গে চলাই, আমি ওদের ঘাড় ধরে বাড়িতে নিয়ে আসবো। দাঁড়া ছোটকা, যারা জোর করে মানুষের মুখ বন্ধ করা যায়, কোনো মেয়ের বিয়ে দেওয়া যায় না। তাই তো আমি আজ কোনোদিনও বিয়ে করবো না। এদের অত্যাচারের উদাহরণ হয়ে সারা জীবন আমি গায়ের মাটিতে দাঁড়িয়ে থাকবো, আর ওদের প্রত্যেকটা আনন্দ মুহূর্তকে আমাদের প্রতিবাদের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে দেবো। তুমি মা মোরা মেয়েটাকে বিয়ে করবে বাবা? আপনি কি বলছেন? না 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 বাবা, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আসলে তোরা সবাই সুখকে খুঁজে বেড়াস বইয়ের পাতায়, আর এই পাগলেরা খোঁজে মানুষের মনে। তাই তো পাগলদের চোখে চশমা লাগে না। কিন্তু আপনি জানেন না যে লোকে আমাকে একটা সমাজ বিরোধী মস্তান বলে জানে। এক রাস বারুদ যেন অগ্নিস্ফুলিঙ্গের মতো ফুটে উঠছে। ওই বারুদে আগুন দেবা, তোর অপমান লাঞ্ছনার প্রতিশোধ নিতে তুই ঝাঁপিয়ে পড়। বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি তোমার প্রচন্ড ইঙ্গিত, তাই বুঝতে পেরেছি। তাই তো ভুলের বাঁধ ভেঙে জোয়ার এসেছে আমার মনের উপরে। তাই তো আত্মসমর্পণ হলো আমার একমাত্র মুক্তির পথ। তাই তো আজকের বিয়ের মধ্যে বেজে উঠুক আগামী দিনের সত্য সভায়ের বাজনা। এসো এসো শামু, এসো, আজ আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত। প্রতিভা, আজ তোমাকে শুধু আমি এইটুকু কথা দিতে পারি, আজকের এই শুভ লগ্নে শামুর মৃত্যু হলো। শামুর কোনোদিন কোনো অবস্থাতে তার বাধার অসম্মান হতে পারে না। জীবনে মরণে সব সময় আমার পাশে পাশে থাকবে। তাহলে এসো তোমরা আমার কাছে, এসো তোমরা একে অপরের হাতে হাত রেখে বলো, যদিদং হৃদয়ং তদিদং হৃদয়ং মম।